আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। খুব জলদি ঈদের পরপরই বাংলাদেশের প্রায় প্রত্যেকটা স্কুলে হাফ ইয়ারলি এক্সাম হবে এবং এই হাফ ইয়ারলি এক্সাম নিয়ে আমরা অনেকে টেন্স, বিশেষ করে যেখানে এবছরে আমাদের বই হাতে পাইতে পাইতে প্রায় 3 মাসের মতো সময় লাগে গেছে, তাই টেনশন হওয়াটা খুব স্বাভাবিক। তো আজকের এই ভিডিওতে আমি আমার পুরা স্কুল লাইফের হাফ ইয়ারলি এক্সামগুলো কীভাবে পার করছি, কীভাবে একরোল ছিল, কীভাবে আমি হয়তোবা সম্ভবত ক্লাস 3 থেকে 10 পর্যন্ত শুধুমাত্র একবার বাদে বাকি প্রতিবারই টপ 10-এ ছিলাম স্কুলের প্লেসিংয়ের প্রত্যেকটা পরীক্ষায়। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, এই এত বছর লার্নিং থেকে হাফ ইয়ারলি নিয়ে তোমার যা কিছু জানা দরকার, এভরি টিপস অ্যান্ড ট্রিক্স, এভরি মিস্টেক্স, সব কিছু আজকের এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। সো তুমি ক্লাস 6 থেকে 10-এর যে ক্লাসেই পড়ো না কেন, এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবা। এটা তোমার স্কুলের হাফ ইয়ারলি এক্সামের একটা অনেক বড় সেভিয়ার হয়ে যাবে। সো হাফ ইয়ারলি এক্সাম যখন কথা বলা হয় তখন আমাকে মনে রাখতে হবে যে হাফ ইয়ারলি এক্সামে তারা ভালো রেজাল্ট করে যাদের মধ্যে সিরিয়াসনেস থাকে, অর্থাৎ যারা নিজের পড়াশোনা নিয়ে সিরিয়াস, যারা হাফ ইয়ারলির এক্সাম নিয়ে সিরিয়াস, যারা হাফ ইয়ারলিতে প্লেস করা নিয়ে সিরিয়াস, তারা মেজরিটি অফ দ্য টাইম তারাই ভালো করে। যারা চিন্তা করে কোনো মতন টাইনে টুনিয়া পাস, যারা চিন্তা করে জাস্ট অ্যাটেন্ড করব, যারা চিন্তা করে আর হইলে হইলো না হইলে নাই, স্কুলের পরীক্ষায় কি হয়েছে, আসল রেজাল্ট এসএসসিতে, আসল রেজাল্ট জেএসসিতে, তারা স্কুলের পরীক্ষাও খারাপ করে এবং 99.99% টাইম তারা এসএসসিতেও খারাপ করে। এটাই হলো ফেলাসি, কাজ দ্য মর্নিং শোজ দ্য ডে। সো তুমি যদি স্কুলের পরীক্ষায় খারাপ করো, দের ইজ আ হাই চান্স যে তুমি এসএসসিতেও খারাপ করবা। এবং হিস্ট্রি বলে আমি আমাদের স্কুলের ক্ষেত্রেও দেখছি, আমরা স্কুলের পরীক্ষায় যারা প্লেস করছিলাম, আমরা এসএসসিতে ওরাই বৃত্তি পাইছি, ওরাই বোর্ডের এক্সামে ভালো করছে। যারা স্কুলে ছিল ফেলুয়া পার্টি, হয়তোবা হাজারে লাখে একজন হয়তোবা এসএসসিতে ভালো করে, কিন্তু তাদের এসএসসিতে বা বোর্ড পরীক্ষাগুলোতে ভালো করার ইতিহাস খুবই ক্ষীণ। আরও একটা বড় রিজন থাকে সিরিয়াসনেস আনার, সেটা হলো অনেকে ভাবে আসল রেজাল্ট হলো ফাইনাল এক্সামে, স্কুলের ফাইনাল পরীক্ষায় দেখাই দিব আমি কি রোল করে দিব, এবার তো পড়তে পারিনি, ফাইনালে দেখাই দিব। আবার সেম ঘটনা ঘটে যে যারা পোলাপানগুলা হাফ ইয়ারলিতে প্লেস করে ওরাই আবার ফাইনালেও প্লেস করে। সো মেজরিটি অফ দ্য টাইম পিছনের কোনো পাবলিকই এখানে এসে ঢুকতে পারে না। এবং আরও একটা বড় কথা আমি তোমাকে বলে দেই, সেটা হলো স্কুলের একটা বড় পয়েন্ট আমরা অতিক্রম করতে কখনোই পারি না, সেটা হলো টিচারদের বায়াস। বায়াস মানে কি, যেই ছেলেপেলেগুলো হাফ ইয়ারলিতে একবার রেজাল্ট ভালো করে, স্কুলের টিচাররা কিন্তু রোল দেখে খাতা কাটে। সো যেগুলার নাম একবার টিচারদের মধ্যে প্রচলিত ও পরবর্তীবার একটু খারাপ লেখলেও তার নাম্বারটা বেশি দেওয়া হয়। আর তুমি কোনো পাবলিক হয়তো বা আগের বার কোনো খোঁজ খবরও ছিল না, টাইনাই টুইনা 5টি টিপি, তোমার খাতা কিন্তু চাইলেও তো যত ভালো লেখো নাম্বার দিতে চাবে না। সো তোমাকে হাফ ইয়ারলিতে নিজের স্টেটমেন্টটা ক্রিয়েট করতে হবে। আমার এখনও খেয়াল আছে ক্লাস 9-এ যখন হাফ ইয়ারলি হইলো, তখন কিন্তু আমি সম্ভবত আমি ফার্স্ট হইলাম এবং আমার পরের সেকেন্ড নাম্বারটা আমার চেয়ে প্রায় 50 মার্ক ডিফারেন্সে ছিল। এক্স্যাক্ট খেয়াল নাই, কিন্তু একটা হিউজ ডিফারেন্স ছিল। এটা রিজনটা হয়েছিল যে বাকি প্রত্যেকে ভাবছিল 9-এ উঠে হাফ ইয়ারলি হয়তো বা 8-এর মতো হবে, 6-এর মতো হবে, বাট 9-10-এর হাফ ইয়ারলির পড়াশোনা কিন্তু আলাদা, কারণ তখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা, আইসিটি, শারীরিক শিক্ষা, চারুকলা, কতগুলো সাবজেক্ট, সায়েন্সের বই ভাঙে, বিজ্ঞান বই ভাঙে, হয়ে গেল 4টে সাবজেক্ট। সো তখন কিন্তু গেমটা একটু ডিফারেন্ট হয়। সো আমার কথা একটাই, যদি হাফ ইয়ারলিতে ভালো হইতে চাও, এটাকে একটা লেজিট এক্সামের মতো ট্রিট করতে হবে, টার্গেট রাখতে হবে এক্সট্রিমলি হাই। এর পরবর্তীতে সিলেবাস, প্রায় প্রত্যেকটা স্কুলের হাফ ইয়ারলি সিলেবাস একটু কমন এরিয়া থাকে, 70-80% মিলে যায়, 20% আলাদা থাকে। সো তোমার হাফ ইয়ারলিতে আসলে কি আসবে, ইংলিশের কোনগুলো আইটেম থাকবে, কয়টা কোন কোন প্যারাগ্রাফ থাকবে, কোন কোন রচনা থাকবে, কোন কোন চ্যাপ্টার তোমার এই সিলেবাসে, কোন উপপাদ্য, কোন সম্পাদ্য, পুরা সিলেবাসটা নিয়ে আজকে বসো। আজকে বসার পরে যে কাজটা করবা সেটা হলো একটা অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে কি, যে আমি এখন আসলে কোন জায়গায় আছি। এই অ্যাসেসমেন্টটা আমরা কেউ করি না, কারণ আমরা ভাবি আমি যে কোচিংয়ে, প্রাইভেটে বা যে প্ল্যাটফর্মে পড়তেছি তারা হয়তো বা আমাকে পড়াই দিবে। মনে রাখতে হবে, দে ডোন্ট গিভ এ সিঙ্গেল শিট অ্যাবাউট ইউর হাফ ইয়ারলি এক্সাম। তাদের টার্গেট হলো সিলেবাসটা কোনো মতন শেষ করে দেওয়া, সেটা 6 মাসে হোক 8 মাসে হোক। বাংলাদেশের মেজরিটি অনলাইন প্ল্যাটফর্মে এখনও 4-5 চ্যাপ্টার করেই পড়াচ্ছে, ঠিক আছে, এবং তারা স্টুডেন্ট অ্যাকোয়ার করার চেষ্টা করছে। কিন্তু তোমার তো 4-5 চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে না, তোমার পরীক্ষা হবে তোমার হাফ ইয়ারলি সিলেবাস অনুযায়ী। সো তোমার সিলেবাসটা নাও, সিলেবাস নিয়ে 1-2 ঘন্টা টাইম নিয়ে বসো যে এর মধ্যে কোনগুলো তোমার পড়া হয়েছে, কোনগুলো পড়া হয় নাই, এবং এগুলো কতদিনে কমপ্লিট তোমাকে করতে হবে। তা না হলে দেখবা তুমি পড়েই গেছো, সিলেবাস খুললা দেখলা যে 2টা চ্যাপ্টার পড়েই নাই আমার, ঠিক আছে। এরপরে আসো, সেটা হলো স্কুলের পরীক্ষায় ভালো করার সবচেয়ে বড় ট্রিক্স হলো যে স্কুলের পরীক্ষার কোশ্চেন প্রেডিক্ট করা যায়। এটা শুনে অ্যাবসার্ড লাগতে পারে, বাট 9-10-এর ক্ষেত্রে, ক্লাস 9-10 স্কুলের পরীক্ষার কোশ্চেন ভয়ানক পরিমাণে প্রেডিক্ট করা যায়, কারণ তারা, এবং জেএসসির ক্ষেত্রেও ক্লাস 8-9-10 এই সকল মানুষজন, এই টিচাররা, যে স্যারেরা আছেন, ওনারা কোশ্চেন করে মেজরিটি অফ দ্য টাইম বিগত বছরের বোর্ডের কোশ্চেন বা টেস্ট পেপার দেখে।
স্কুলের 90% টিচার নিজেরা ইউনিক কোশ্চেন করে না, কোনো এক জায়গা থেকে পিক করে, এবং এই স্যারেরাই কিন্তু গাইড বইগুলো লেখে, এই স্যারেরাই টেস্ট পেপারগুলো লেখে, এবং গাইড বই এবং টেস্ট পেপার আলাদা স্যারদেরকে টাকা দেয় কিন্তু নিজেদের বই প্রমোট করার জন্য। এই জন্য তুমি দেখবে তোমার স্যারের যে কোচিং না, ওখানে যা দেখবে প্রচুর গাইডের এতগুলো ধাইপ করা গাইডের সৌজন্য সংখ্যা। আমি আমার লাইফে 4টা করে গাইড পড়তাম, 4টা করে, এবং কোশ্চেন হাতে পায়ে জোরে জোরে বলতাম যে পাঞ্জেরি, লেকচার, জুপিটার, অনুপম। জুপিটার অনুপম এখন নাই, আমার সময় ছিল আর কি, ঠিক আছে। তো এরকমভাবে বলতাম, কোশ্চেন এতটা তারা কপি করতো। বিশেষ করে কৃষি শিক্ষার একটা কোশ্চেন ছিল যে নিচের কোনটি ছাগলের আদর্শ খাবার, ছাগল না গরুর। তো ওখানে একটা অপশন ছিল, গাইডে একটা টাইপিং মিস্টেক ছিল, কাঁচা ঘাসু। হ্যাঁ, তা আমাদের যতবার এই কোশ্চেনটা আসতো, হ্যাঁ, হুবহু গাইড থেকে তুলে দেয়, কারণ টিচাররা গাইডে কোশ্চেন মার্ক করে দেয়, টাইপিস্টটা ওইটা টাইপ করে এটাই কোশ্চেন মানে। সো প্রতিবার অপশনে দেখি কাঁচা ঘাসু লেখা, তা আমি তখনই বুঝা পাই যে এটা হলো লেকচার থেকে কোশ্চেনটা তুলছে, ঠিক আছে। এরকম মানে তাদের কোশ্চেন তোলার লেভেলটা এরকম। সো যদি তুমি স্কুলের পরীক্ষা ভালো করতে চাও, এখন থেকে যারা 9-10 টেস্ট পেপার সলভ করো, আমাদের যারা ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে আছো, তোমাদের ওখানে দেখবা প্যানেলের টেস্ট পেপার সলভিং ক্লাস অ্যাড হয়েছে, ঠিক আছে। আর যারা অন্য ক্লাসের আসো, তোমরা এখন গাইড বই সলভে ফোকাস দাও। এখন গাইড বই সলভের ক্ষেত্রে একটা ফেলাসি আছে, বাংলাদেশের গাইড বই আলাদা, এক একটা বিজ্ঞানের গাইড, গণিতের গাইড এত বড় বড় বানায়, এবং এক একটা চ্যাপ্টারে এত শত কোশ্চেন দেয়, মানে ধরো এক চ্যাপ্টারে 500-600 এমসিকিউ দিয়ে রাখছে, সিকিউ দিছে 40টা, তো 40টা তো করা পসিবল না, 600 এমসিকিউ তো করা পসিবল না, এবং প্রত্যেকটা সাবজেক্টের সেপারেট গাইড কিনাও অনেকের ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি পসিবল না, কারণ যদি প্রতি গাইডের দাম আমার 600 টাকা হয়, 10টা যদি আমার সাবজেক্ট হয় 6000 টাকা গাইডের দাম, অনেকে এত টাকা খরচ করতে পারবে না। তাদের উদ্দেশ্যে যদি হাফ ইয়ারলি বা বাংলাদেশের যে কোনো এক্সামে ভালো করতে চাও, এটা হলো একের ভিতরে সব, এই একটা বইয়ের ভিতরে সিকিউ, এমসিকিউ, সিন কম্বিনেশন, ইংলিশের মডেল টেস্ট, যা কিছু তুমি কল্পনা করতে পারো, প্রত্যেকটা সাবজেক্ট 12-13টা সাবজেক্ট সবগুলো একটা বইয়ের মধ্যে আছে। আমি 9-10 দেখাচ্ছি, এরকম 6, 7, 8 প্রত্যেকটা ক্লাসের আছে। বাংলাদেশের একমাত্র অল ইন ওয়ান মাস্টার বুক এইটা। এবং এইখানে আমরা যেটা করছি, যে গাইডের 600 এমসিকিউ, গাইডের 40টা সিকিউ, এখান থেকে 60টা বা 70টা এমসিকিউ এবং 10টার মতো সিকিউ তুলে দিছি, যেগুলো তুমি স্কুলের পরীক্ষায় খাতা খুলে পাবা। সো আমাদের অল ইন ওয়ান মাস্টার বুকটা অর্ডার করো যদি তুমি স্কুলের পরীক্ষা পার করতে চাও। এটা হবে সবচেয়ে কম্প্যাক্ট, মানে এইটুকু হলো পুরো একটা সাবজেক্ট, তারপর আরেকটা সাবজেক্ট, তারপর আরেকটা সাবজেক্ট, সেখানে তুমি তোমার একটা টিপিক্যাল গাইড নিয়ে দেখো ওই গাইডটা কত মোটা। এরপরে আসো, সেটা হলো প্রিভিয়াস কোশ্চেন সলভিং। যদি কারো কাছে তোমার আগের বছরের ক্লাসের বড় ভাইদের কাছে স্কুলের হাফ ইয়ারলি এবং ইয়ারলির কোশ্চেন ম্যানেজ করতে পারো 2-3 বছরের, এটা আরও একটা সোর্স, কারণ প্রত্যেক স্কুল আবার ওই কোশ্চেনগুলো রিপিট করে। সো আমি তোমাকে কোশ্চেনের সোর্স কিন্তু বলে দিলাম। এরপরে আসো, সেটা হলো তুমি যদি ইংলিশে ভালো করতে চাও স্কুলের পরীক্ষায়, আমাদের সময়ে হাফ ইয়ারলিতে রেজাল্ট ধসের একটা বড় রিজন ছিল ইংলিশে কেউ ভালো করতে পারে নাই। ইংলিশে ভালো করার রুল নাম্বার 1 হলো ইংলিশে তোমাকে মডেল টেস্ট দিতে হবে। যে কোনো গাইড থেকে, যে কোনো টেস্ট পেপার থেকে তুমি মডেল টেস্ট দিবা পরীক্ষার আগে। তোমার যে কয়টা ইউনিট আছে সে কয়টা ইউনিটের উপর গাইডে বা টেস্ট পেপারে যেখান থেকে হোক মডেল টেস্ট দিয়ে যাও, ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। মডেল টেস্ট থেকে কোশ্চেন তুলে দিবে, এবং ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস, নট রুলস। রুলস তুমি জানো, 6-এর যা টেন্সের রুলস, ন্যারেশনের রুলস, ওটা 10-এরও রুল, সেমি রুল, ঠিক আছে। এরপরে সেটা হলো এখন থেকে যে কাজটা করবা, হাফ ইয়ারলিতে যায় বাংলায় 7টা সৃজনশীল লিখতে হবে, সায়েন্সেরগুলোতে 5টা সৃজনশীল লিখতে হবে। এতদিন কিন্তু আমরা ম্যাথ করছি কোশ্চেন অ্যান্সার ফর্মে, কিন্তু এখন আসবে কিন্তু সিকিউ ফরম্যাটে, আবার নতুন করে কিছু ক্লাসে এসএ কিউ ফরম্যাটেও আমাদের আছে। সো তুমি এখন যেটা করো, যে বড় করে সিকিউ লেখার প্র্যাকটিস করো। সিকিউ ফিজিক্স এতদিন সলভ করছো ম্যাথ আকারে, সিকিউ আকারে সলভ করা শুরু করো। এই জন্য বলা হচ্ছে এখন থেকে গাইডের দিকে একটু ফোকাস করতে। 2 নাম্বার, তুমি খাতা কিভাবে সুন্দর করে লিখবা। মনে রাখবা স্কুলের স্যারেরা প্রচণ্ড বায়াসড, রোল দেখে নাম্বার দেয়, খাতার সাইজ দেখে নাম্বার দেয়, এবং খাতা সৌন্দর্য দেখে নাম্বার দেয়। সো কীভাবে প্যারা করে করে লেখা যায়, কিভাবে নীল কালি দিয়ে লিখবা, সবুজ কালি দিয়ে আন্ডারলাইন করবা, কিভাবে চিত্র আর্ট করবা, কিভাবে পিটিও লিখবা, এই পয়েন্টগুলোতে একটু ফোকাস করো। খাতা যত সুন্দর হবে, যত বড় হবে, তত তোমার নাম্বার থাকবে হাই। এখন আসি, সেটা হলো এখন থেকে আমরা যে এই যে বিগত 5 মাস গেল, বা এখন তুমি যেহেতু ভিডিও দেখছো 6 মাস গেল, এই 6 মাসে তোমরা সিকিউ করছো, ম্যাথ করছো, থিওরি পড়েছে স্যার, কয়জন এমসিকিউ সলভ করছি? পরীক্ষায় তো 25 মার্কের এমসিকিউ থাকবে প্রতি সাবজেক্টে, তাই না? 25 থেকে 30 মার্কের। আমি কি এমসিকিউ করছি? তাহলে আমি কি অলৌকিক ক্ষমতা বলে ভাবি যে আমি এমসিকিউ পারবো? এমসিকিউর জন্য প্রথমে পড়তে হবে হলো দাগানো বই। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে দাগানো বই আছে। বাই দ্য ওয়ে, তুমি যদি হাফ ইয়ারলি চ্যাপ্টারগুলোর উপর আমাদের প্রোগ্রাম চাও,
আমাদেরটা সবচেয়ে গোছানো। আমাদের এখানে টেস্ট পেপার সলভিং থাকবে, আমাদের রেকর্ডেড ক্লাস থাকবে সবগুলো সাবজেক্টের, আমাদের দাগানো বই থাকবে এবং স্কুল স্ট্যান্ডার্ড এক্সামও থাকবে কোর্সের সাথে। সো যারা হাফ ইয়ারলির জন্য হেফাজার্টলি ফ্রি ক্লাস না করে একটা প্রোগ্রামে ভর্তি হও যেখানে সব তুমি পারবা, এবং তুমি আমাদের প্রোগ্রামে ভর্তি হলে আমাদের অ্যাপে ক্লাস করতে পারবা, যেই অ্যাপটাতে তুমি অফলাইনে ক্লাস ডাউনলোড করে রাখতে পারবা। সো তোমার কোনো ডিস্ট্র্যাকশনের এখানে অপশন নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, সেটা হলো আমাদের কিন্তু ক্লাস 6 থেকে ক্যালকুলেটর অ্যালাউড। ক্যালকুলেটর দিয়ে কিন্তু অনেক প্রকার ম্যাথে ভালো করা যায়। আমরা যেহেতু ক্যালকুলেটর এক্সপার্ট না, আমরা যদি একটু সার্চ দিই ইউটিউবে, আমি সহ অনেক ভাইয়াদের ক্যালকুলেটর ট্রিক্সের ভিডিও আছে। যেমন রিসেন্টলি রেদোয়ান্স মেথড নামে একটা চ্যানেলের, ওরা কিন্তু খুব ভালো ক্যালকুলেটর ট্রিক্সের ভিডিও বানাইছে। সো এগুলা ফলো করে ক্যালকুলেটর ট্রিক্স শিখে যাবা। এগুলা কিন্তু এমসিকিউতে তোমাকে অনেক বেশি এজ দিবে। এখন আসি, তোমাকে কেন বলা হচ্ছে সেপারেটলি হাফ ইয়ারলির জন্য কোর্স করো? তোমরা যারা ওয়ান স্টপ প্রোগ্রামে আছো তাদেরকে হাফ ইয়ারলির কোর্স করতে হবে না, কিন্তু যারা আমাদের ওয়ান স্টপে নাই এবং অর্ধেক দামে চাচ্ছি যে হাফ ইয়ারলির পড়াটা শুধু গুছায় দেন, তারা এই কোর্সটা করবা। এখন আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো রান সিস্টেম। আমার খেয়াল আছে এখনও ছোটোবেলায় আমার মা 10 দিন আগে থেকে একটা রুটিন করতো, প্রতিদিন একটা করে সাবজেক্ট লিখতো। আজকে ফিজিক্স, কালকে কেমিস্ট্রি, এরকম করে প্রথম 10 দিনে একবার সবগুলো সাবজেক্ট শেষ হলো। যেদিন ফিজিক্স ওই দিন আমি সকাল থেকে রাত পর্যন্ত শুধু ফিজিক্স পড়বো। তারপর আবার 10 দিন, এবার আমি এই প্রথম ধাপে যেগুলো পড়ছি ওগুলাতে যে প্রবলেমগুলো ছিল, দেন আমি পরবর্তী 10 দিনে আবারও 10টা সাবজেক্ট ওই প্রবলেমগুলো পড়বো, আরেকবার রিভাইজ করবো। সো 2বার রান দিতাম আমি, এবং একটা রুটিন থাকতো, এটা আমার টেবিলের সামনে লাগানো থাকতো। সো আজকে থেকে বসে এরকম একটা রুটিন করো যে আমার হাতে আছে সে টু সে 30 ডেজ। সো কোন দিন কী পড়বা যাতে তোমার অ্যাটলিস্ট বইটা 2বার দেখা হয়। মনে রাখবা একটা চ্যাপ্টার 7 ঘন্টায় একবার পড়াচ্ছে, 7 ঘন্টায় 7বার পড়া তোমার ব্রেনের জন্য বেটার, বা অ্যাটলিস্ট 3.5 ঘন্টা করে 2বার পড়া বেটার, ঠিক আছে? সো রান সিস্টেমে রুটিন করে আগাবা। এরপরে এইম হাই। দেখো, আমি আমার লাইফে, আমরা যারা জেলা স্কুলের টপ 10 ছিলাম, আমরা কেউই সম্ভবত বুয়েট, মেডিকেল, ঢাবির বাইরে যাই নাই। দিনাজপুর জেলা স্কুলের আমরা 16 ব্যাচ, 16 ব্যাচ, SSC 16। সো আমাদের যেগুলো 4টা সেকশনের 10 রোল, 4টা সেকশনের এক রোল, আমরা 4 জনই বুয়েটে, 10 রোল মেডিকেল, বুয়েট, ঢাবি 3, এইটুকুর মধ্যেই আছি আমরা। হ্যাঁ, কেন? কারণ আমাদের অলওয়েজ এইমটা ছিল হাই। যারা স্কুলে ভালো রেজাল্ট করে তারা কখনো এই টার্গেট করে না যে আল্লাহ টাইনা টুইনা পাস দাও, আরে আমার প্লাস আসবে কিনা। ওদের টার্গেট থেকে প্লেস করতে হবে। সো এখন একটা নতুন গোল নাও যে প্লেস আমি যেমনে হয় করব। ইফ আই ডাই আই ডাই। এখন তুমি কখনো পড়াশোনা করতে যায় মরবা না, আমি জাস্ট তোমার সিরিয়াসনেসটা বুঝাচ্ছি। তোমার যদি এইম থাকে প্লেস করার, অ্যাটলিস্ট প্রথম ধাপে প্লেস না করতে পারলেও তুমি হয়তো বা 15তম 16তমতে গেছো, দেন পরবর্তীতে তুমি টপ 10-এ ঢুকবা। একবার টপ 10-এ ঢুকতে পারলেই তোমার গেমটা আলাদা, তখন তুমি দেখবা ন্যাচারালি টপ 10 আসতেছে, ঠিক আছে? এরপরে আসলো হলো আমাদের একটা প্রি এক্সাম নামে একটা অপশন আছে। আমাদের কোর্সের সাথে স্কুল স্ট্যান্ডার্ড এক্সামস অ্যাড আছে। এটা রিজন হইল যাতে তুমি পরীক্ষার আগে পরীক্ষা দিতে পারো। হঠাৎ করে হাফ ইয়ারলিতে যায় বাংলা 7টা সৃজনশীল লেখা যায় না, ফিজিক্সের সিকিউ বোঝা যায় না, এমসিকিউ তো আরও পারা যায় না। এই জন্য যদি পারো এখন থেকে কিছু সাবজেক্টের এক্সাম দেওয়ার চেষ্টা করো। বাসায় যাদের টিচার আছে, যারা একটু প্রিভিলেজ, তারা আমরা একটু এক্সাম দেওয়ার চেষ্টা করি। যার কেউ নাই, গাইড ওপেন করি, নিজে টাইমার ধরি, ফোনটা উল্টা করে রাখে, একটা অ্যালার্ম সিস্টেম করে আমি আমার মতো এক্সাম দিলাম, দেন নিজে খাতাটা কাটবো। এই এক্সাম দেওয়াটা আমাকে হাফ ইয়ারলিতে বাকিদের চেয়ে অনেক বেশি এজ দিবে। এবং যদি কোনো কোচিংয়ে পড়ো, স্যারকে বলে যে স্যার অ্যাটলিস্ট আমাদের 2-1টা এক্সাম নেন। এর পরবর্তীতে আসি, সেটা হলো যে আমার ডোন্ট মিস এনি সাবজেক্ট। এটা একটা অনেক বড় ভুল, এটা আমি একদম বলবো, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, যে অবহেলিত সাবজেক্ট। দেখো তো, বাংলাদেশে যতগুলা এডটেক প্রতিষ্ঠান স্কুল নিয়ে কাজ করে, টেরমি স্কুল, ফিউচার স্কুল, ড্রিম স্কুল, আমাদের ইনফিনিটি স্কুল, প্রত্যেকের কাজ করে। আমাদের মেজরিটি ক্লাস কিসের উপরে? হয় জেনারেল ম্যাথ পড়াই, না হয় হায়ার ম্যাথ পড়াই, না হয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়াই, না হয় বিজ্ঞান পড়াই, না হয় বাংলা পড়াই। এই যে আমি 6টা সাবজেক্ট বললাম, অর্থাৎ ম্যাথ আর সায়েন্স হলো 99% কন্টেন্ট অনলাইনের। কেন? কারণ বাঙালি খায় এটা। এখন তোমাকে আমি বলি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে হাফ ইয়ারলিতে মার্ক কত? 100। তোমার হায়ার ম্যাথে মার্ক কত? 100। তোমার ফিজিক্সে মার্ক কত? 100। তোমার ইসলাম ও নীতি শিক্ষা মার্ক কত? 100। তোমার বিজ্ঞানে মার্ক কত? 100। তোমার ইংলিশে মার্ক কত? 100। কোনোটাতে কি একটি মার্কও কম আছে? আনলেস দ্যাট ইজ আইসিটি, শারীরিক শিক্ষা আর ক্যারিয়ার ও জীবনমুখী শিক্ষা, বাকি প্রত্যেকটা সাবজেক্টের ওয়েটেজ সেম। সো তোমার যদি বাংলাদেশ বিশ্ব পরিচয়ে 10 মার্ক কাটা যাওয়া যা, ফিজিক্সে 10 মার্ক কাটা যাওয়া তা,
তুমি তো বুয়েটে পরীক্ষা দিচ্ছ না, তুমি তো আর ভার্সিটি ইউনিট কোচিং করবে না, তুমি কি মেডিকেলে পরীক্ষা দিচ্ছ না, তোমার এখন কোনো সাবজেক্ট বেস বায়াস রাখা যাবে না। এখন বায়াসটা আমরা কেন দেখাই, আমরা কেন সায়েন্স পড়াই? কারণ আমাদের এটা পড়াইলে তোমার ভিউ আসে। তুমি ইসলাম অনুযায়ী শিক্ষার একটা ক্লাস নাও, কেউ দেখবে না তো। কিন্তু ইসলাম অনুযায়ী শিক্ষার তো কোনো কারণে এটার ইম্পর্টেন্স কমে নাই, ওয়েটেজ কমে নাই। সো স্কুলের পরীক্ষার আগে এতদিন কিন্তু সায়েন্স আর ম্যাথ নিয়ে পাগল ছিলা। আমরা কিন্তু শুরু থেকে গাইডের মধ্যে বাকি সব সাবজেক্ট বাংলাদেশ বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা অ্যাড রাখছিলাম। আমাদের প্রত্যেকটা কোর্সে আমরা বাংলা, ইংলিশ, বিশ্ব পরিচয়, ইসলাম উন্নতি শিক্ষা, ক্যারিয়ারের জীবনমুখী শিক্ষা, ইভেন কৃষি শিক্ষা পর্যন্ত ক্লাস নেওয়া হয়েছে। কেন? রিজন হলো প্রত্যেকটা সাবজেক্টের ওয়েটেজ সেম। আমার সিনারিওটা ছিল, আমি ম্যাথে হয়তো বা বাকিদের চেয়ে প্রথম দিন খাতা দেখাইতো আমাদের সায়েন্সেরগুলা, প্রথম দিন আমি পজিশনে মনে হয় 7 না 8 নাম্বারে যাই, ওদের চেয়ে 10 মার্ক ডিফারেন্স থাকে। পরের দিন খাতা আসে এবার বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইংলিশ, কৃষি শিক্ষা, এইসব এগুলাতে আমার টোটাল নাম্বার দাম করে 20-25 মার্ক আগে গেল। এটা রিজন ছিল আমি এই সাবজেক্টগুলোতে ফোকাস করতাম, কারণ মেজরিটি ভালো স্টুডেন্ট এই সাবজেক্টগুলো পড়তে চায় না। ভাবছি বিশ্ব পরিচয় কি পড়ে, এবার বিশ্ব পরিচয় 100 মার্ক, ইসলাম অনুযায়ী শিক্ষা 100 মার্ক, বরঞ্চ ইসলাম অনুযায়ী শিক্ষায় 85-90 ক্রস করা খুবই সোজা বিজ্ঞানের চেয়ে, কারণ এখানে তো খুব ক্রিয়েটিভ কোশ্চেন করবে না। সো এই জন্য অবহেলিত সাবজেক্টগুলো পড়ো। এই জন্য বলা হচ্ছে হাফ ইয়ারলির কোর্সটা কিনো, কারণ এখানে সব সাবজেক্ট তুমি পাবা, যেটা তুমি এতদিন কোনো জায়গায় পাও নাই। তুমি আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রপার প্লেলিস্ট দেখো, প্রপার খুঁজে দেখো তো কয়টা ক্লাস আছে অনলাইনে, ক্লাস 6-এর 7-এর খুঁজো, পাবা না, আউটডেটেড ক্লাস। সেই জন্য হাফ ইয়ারলি কোর্সে এনরোল করতে পারো ওয়ান স্টপ প্রোগ্রামের অর্ধেক দামে। আর যারা ওয়ান স্টপ প্রোগ্রামে আছো, হ্যাটস অফ টু ইউ, বাকি সাবজেক্টগুলোর ক্লাস করো। লাস্ট বাট নট লিস্ট, মেক এ নেম অফ ইউর সেলফ। আমাদের দিনাজপুর জেলা স্কুলে, আমি একটা খুব মফস্বল শহর থেকে আসছি, দিনাজপুর জেলা স্কুলে আল্লাহর রহমতে এখনও যদি যারা সিনিয়র টিচাররা আছেন তাদেরকে যদি জিজ্ঞেস করো আমার নাম, তারা বলতে পারবে। এই জন্য না যে আমি ইউটিউবার, আমার দিনাজপুর জেলা স্কুলে আমার রেজাল্টটা ওরকম ভালো ছিল, এক রোল ছিলাম। এটা শুধু আমি না, তা অন্যান্য ব্যাচের আমান ভাই, গালিব ভাই, আরও বেশ কিছু নাম আছে আমাদের সময়কার, আমাদের পরেরও। এই যারা স্কুলের বেস্ট স্টুডেন্টরা থাকে, ভালো রেজাল্ট করে যারা স্কুলে, ইফতি, এদের নাম তুমি যেই বছরই বলো নামটা থাকবে তাদের স্কুলে। সো ইউ ক্যান মেক এ নেম অফ ইউর সেলফ। এই স্কুলে ভালো রেজাল্ট করে ওই স্কুলের একটা কাইন্ড অফ লেজেন্ড হইতে পারো তুমি, যার নাম হয়তো বা স্কুল জানবে, যার নাম হয়তো বা স্যারেরা জানবে, যার গল্প হয়তো বা স্যারেরা যায় পরবর্তী ব্যাচগুলোকে বলবে যে এই স্টুডেন্টটা এমনি ভালো রেজাল্ট করছিল, এই স্টুডেন্টটা হয়তো বা 30 রোল ছিল, 20 রোল ছিল, বাট এই স্টুডেন্টটা হাফ ইয়ারলি দেন একটা এক্সাম দিয়ে রোলটাকে আগায় নিয়ে 1 রোল করে ফেললো, ক্লাস ক্যাপ্টেন হয়ে গেল। আই থিঙ্ক তোমার এই ড্রিমগুলো দেখা উচিত। প্রত্যেককে হাফ ইয়ারলি এক্সামের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, টাটা।